আর একটা হচ্ছে কেমিক্যাল স্টেবিলিটি। ফিজিক্যাল স্টেবিলিটির মধ্যে যেটা মেইনলি যেটা হচ্ছে তার অ্যাপিয়ারেন্স, হ্যাঁ, তার ইনট্যাক্ট প্রোডাক্টের যে আহ, কি বলবো, অ্যাপিয়ারেন্স ছাড়াও যেটা হচ্ছে তার প্যালাটেবিলিটি হতে পারে, তার এসেন্স হতে পারে, অনেকগুলো ফ্যাক্টর যেগুলো আছে, যেগুলোর মধ্যে খুব বেশি করে যেটা দেখা যায় সেটা হচ্ছে ফিজিক্যাল স্টেবিলিটিটা ঠিকঠাক আছে কিনা। এবার আমাদের যেখানে এখানে কনসেন্ট্রেট করতে হবে যেটা সাসপেনশনের ক্ষেত্রে, ফিজিক্যাল স্টেবিলিটি ইন দ্য সেন্স যেটা কিনা না ইজিলি রিডিসপার্স হবে, যে সলিড পার্টিকেল গুলো এর মধ্যে ইনকর্পোরেট করা আছে আপন জেন্টল সেকিং, এটা যাতে খুব দ্রুত রিডিসপার্স হয়ে যায়। এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া ফর ফিজিক্যাল স্টেবিলিটি। আর কেমিক্যাল স্টেবিলিটি যেটা বলছে সেটা হচ্ছে তোর তার সেলফ লাইফ, বা সেলফ লাইফ মানে তোরা তো জানিস কাকে বলে সেলফ লাইফ। যদি তার পোটেন্সিটা 90% অব্দি থাকে তাহলে সেই ডেট অব্দি তাকে বলা আছে। যেমন আমরা ওষুধের গায়ে অনেক সময় আমরা লিখি না এক্সপায়ারি ডেট, তাহলে এই এক্সপায়ারি ডেট মানে জানিস কি, হোয়াট ডু ইউ মিন বাই এক্সপায়ারি ডেট? কেন এটা বলা হয় এক্সপায়ারি ডেট, কেউ বলতে পারবি? সেলফ লাইফ বা এক্সপায়ারি ডেট কেন? স্যার সেলফ লাইফ মানে হচ্ছে স্যার ওই ডেটটা পর্যন্ত আমরা যদি মেডিসিনটা নিই তাহলে এফিকেসি রেট বা পোটেন্ট পুরো 90% থাকবে। আর তারপরে সঠিক। যদি নিই তাহলে তার মধ্যে কোনো ইনকম্পিটিবিলিটি চলে আসবে, সেটা যদি খাই তাহলে সেখানে হার্মফুল এফেক্ট দেবে আমাদের শরীরে। হ্যাঁ হ্যাঁ, মানে যদি পোটেন্সিটা 90 নিচে নেমে যায় তখন সেই ডেটটা থেকে বলা হয়, বা যে ডেট অব্দি 90% অব্দি থাকছে সেই ডেটটাকে তার বলা হচ্ছে এক্সপায়ারি ডেট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কেমিক্যাল। আর ফিজিক্যাল স্টেবিলিটির মধ্যে হচ্ছে তার যে সে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা যাতে ঠিক থাকে, তার প্যালাটেবিলিটি ঠিক থাকে, হ্যাঁ, তার আলাদা আলাদা বা কালার যাতে ঠিক থাকে, কোনো ডিটিউরেশন অফ কালার যাতে না হয়, এই এই স্যার কালার জিনিসগুলোকে চেঞ্জ বলা। তো ফিজিক্যাল, স্যার কালার চেঞ্জ তো ফিজিক্যাল ইনকম্পিটিবিলিটি তো স্যার। হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আমি সেটাই বলছি, কালার হতে পারে, তার স্মেল, এসেন্স যা আছে, যেগুলো যদি কোনো চেঞ্জ হয় এগুলো ফিজিক্যাল ইয়ের মধ্যে পড়ে। আর আমাদের সাসপেনশনের ক্ষেত্রে কি হচ্ছে না, এখানে ফিজিক্যাল যেটা মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে তার তার রিডিসপার্সিবিলিটি মানে বা পোরিবিলিটি। রিডিসপার্সিবিলিটি মানে এটা আপন জেন্টল সেকিং যতগুলো সলিড পার্টিকেল আছে থ্রু আউট দ্য সিস্টেম সে যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়। ঠিক আছে। আর পোরেবিলিটি মানে ধর যেটা হচ্ছে ইজিলি কোনো কন্টেনার থেকে কোনো অন্য কন্টেনারে ট্রান্সফার করা যায় ইজিলি, সেটাকে বলছে পোরেবিলিটি। যে বা এটাকে অনেকে আমরা ইয়ের ভাষায় বলি রিওলজি। ঠিক আছে, সিউটিক্স এর ভাষা হচ্ছে রিওলজি। রিওলজি স্টাডি করা হয় অনেক ড্রাগের, যাতে যেমন ধর তোকে একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমরা পেস্ট সকালবেলায় যে পেস্ট ব্যবহার করি ওই দাঁত মাজার জন্য মানে ব্রাশ করার জন্য যে পেস্ট ব্যবহার করি, ওটা আগে কি হতো, আগেকার যুগে খুব চেপে চেপে বার করা হতো, হ্যাঁ, এবং সেটা এতটাই শক্ত থাকতো বেরোতে কষ্ট হতো। পরবর্তীকালে অনেক রকম লুব্রিকেটিং এজেন্ট দিয়ে বা ডাইলুয়েন্ট দিয়ে যেগুলোকে কি হয়েছে ইজিলি দেখবি টিউব থেকে বেরিয়ে আসে, একটু চাপ দিলেই বেরিয়ে চলে আসে। তাহলে এই যে জিনিসটা করা হয় এটাকে বলে রিওলজি। পেস্টের রিওলজি আছে, সলিড আছে, সলিডের যেমন রিওলজি আছে, লিকুইডের রিওলজি আছে, সেমি সলিডেরও রিওলজি আছে। এই রিওলজির ওটা হাইলি মানে কনসেন্ট্রেট করা হয় যাতে ঠিকঠাক থাকে। ঠিক আছে, এইবারে এবার আমরা জেনারেলি কি হয় না, আমরা স্টেবিলিটি অফ সাসপেনশনের ক্ষেত্রে আমরা যেটা মেন সাসপেনশনটা তৈরি করব সেটা হচ্ছে ফ্লকুলেটেড সাসপেনশন। যদি আমাকে বলে হুইচ ওয়ান ইজ আইডিয়াল ওয়ান ইন সাসপেনশন, we have to say that flocculated suspension is the ideal one. Why? Because কারণ the particle size present in the system, they are forming a network like structure, মানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একটা বন্ডেড অবস্থায় থাকে, যার ফলে কি রিডিসপার্স হলে একটা যেমন পার্টিকেল রিডিসপার্স হবে সে তার অ্যাডজাসেন্ট পার্টিকেলটাকেও রিডিসপার্স করবে, কারণ সে টেনে তুলে নিয়ে যাবে, তাহলে কি ডিসপার্সিবিলিটিটা বেশি হবে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে যে পোরেবিলিটি, তারপর রিডিসপার্সিবিলিটিটাই হচ্ছে মেন ক্রাইটেরিয়া। এবার ইভ্যালুয়েশন অফ স্টেবিলিটি অফ সাসপেনশন কি কি আছে, তার মধ্যে আছে ধর সেডিমেন্টেশন মেথড। এই সেডিমেন্টেশন মেথডটাকে ডিগ্রি অফ ফ্লকুলেশন
এখানে আমি তো দেখাতে পারবো না, ডিগ্রি অফ ফ্লকুলেশন দিয়ে বোঝানো যায়। হ্যাঁ, যেমন বলছে দ্য মেজারমেন্ট অফ সেডিমেন্টেশন ভলিউম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার ইন দ্য ইভালুয়েশন অফ দ্য স্টেবিলিটি অফ সাসপেনশন। বলছে প্যারামিটার হচ্ছে কোনটা, না সেডিমেন্টেশন ভলিউম। সেডিমেন্টেশন ভলিউম মানে ধর একটা সাসপেনশন 100 ml, আমি একটা অ্যাপারেন্ট একটা কি বলবো, একটা স্ট্যান্ডার্ড আমি তোকে বলছি যে ধর 100 ml একটা সাসপেনশন নিলি, সেই সাসপেনশনটাকে তুই আপ টু 3 ঘন্টা অব্দি রাখবি। এবার 3 ঘন্টা রাখার মধ্যে প্রথমে যেটা রাখবি সেখানে দেখবি যে সেডিমেন্টেশন ভলিউমটা 0, সেখানে কোনো সেডিমেন্ট পাবি না, ঠিক আছে। তারপরে 1 ঘন্টা পরে একটা সেডিমেন্টেশন ভলিউম পাবি, মানে ওই যে মেজারিং সিলিন্ডারের মধ্যে ধর 10 ml অব্দি উঠলো, তারপর 2 ঘন্টা পরে সেটা দেখা গেল 30 ml, আর 3 ঘন্টা পরে দেখা গেল সেটা 40 ml, এবং 3 ঘন্টা পরে সেটা আর থিতিয়ে পড়ছে না। ওই যে সলিড পার্টিকেল গুলো যতটা মেজারিং সিলিন্ডারে যতটা অংশ অ্যাকুয়ার করছে সেটাকে বলছে সেডিমেন্টেশন ভলিউম। তাহলে ডিগ্রি অফ ফ্লকুলেশনে বলা হচ্ছে সেডিমেন্টেশন ভলিউম অফ ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। এবার ইনিশিয়াল ভলিউমটা আমরা কত দেখছি, সেটা হচ্ছে ধর 100 ml, আর সেডিমেন্টেশন ভলিউমটা যদি ধর এক্স ধরি, তা ডিগ্রি অফ ফ্লকুলেশনটা হচ্ছে কত, x/100। দেখ, এটা বুঝতে পারছিস তোরা? বুঝতে পারছিস যে আমি যেটা বলছি, না বোঝা যাচ্ছে না? আরেকবার একটু বললে সুবিধা স্যার হয়। আরেকবার বলুন। হুম, বিষয়টা হচ্ছে ধর একটা একটা সাসপেনশন নিলি, একটা বটলে একটা তোকে সাসপেনশন দেওয়া হলো। এবার সেই সাসপেনশনটা দেওয়ার পরে তার যদি আমি সেডিমেন্টেশন মেথডের মাধ্যমে তার স্টেবিলিটি বুঝতে যাই, তাহলে প্রথমে তাকে একটা মেজারিং সিলিন্ডারের মধ্যে ধর সেটা ধর 100 ml, ধর 200 ml এর একটা বোতল দিলাম, তাকে ভালো করে চেক করে তারপরে 100 ml অব্দি একটা মেজারিং সিলিন্ডারে আমরা ওই সাসপেনশনটা নিলাম। নেওয়ার পরে আমরা কি করব, প্রতি ঘন্টায় একবার করে আমরা তারা চেক করব যে সলিড পার্টিকেল গুলো যেগুলো সেডিমেন্টেড হচ্ছে সেটা কত ভলিউম অব্দি সে অ্যাকোয়ার করছে মেজারিং সিলিন্ডারে, ঠিক আছে। মানে ধর তোরা অ্যান্টাসিড যদি বাজারে দেখেছিস তো, বাজারে যদি ডায়াজিন যদি দীর্ঘ সময় ধরে রেখে দিস, তাহলে দেখা যাবে যে ওই যে ডায়াজিনটা আস্তে 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 থিতিয়ে পড়ছে এবং ওপরে একটা সুপারনেটেন্ট লিকুইড রয়েছে। একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে সেই যে সলিড পার্টিকেল গুলো সেডিমেন্টেড হচ্ছে তার একটা নির্দিষ্ট ভলিউম আছে, সেই ভলিউমটাকে বলছে সেডিমেন্টেশন ভলিউম। তাহলে আর আমরা কি দিয়ে ডিনোট করছি, এবার ডিগ্রি অফ ফ্লকুলেশন। ডিগ্রি অফ ফ্লকুলেশন কে আমরা যদি ধর ভিএফ ধরি, তাহলে ডিগ্রি অফ ফ্লকুলেশনের ক্ষেত্রে আমরা কি হবে না, প্রথমে ওপরের ডিনোমিনেটরে থাকবে যে কি না, ওপর অংশটায় থাকবে হচ্ছে ভলিউম অফ সেডিমেন্টেড পার্টিকেল ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম অফ দ্য সাসপেনশন। তাহলে ইনিশিয়াল ভলিউম অফ সাসপেনশনটা কত ছিল, 100 ml। আর যেটা সলিড পার্টিকেলটা যে অংশটা থিতিয়ে যাওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে থিতিয়ে যাওয়ার পরে যে অংশটা অ্যাকোয়ার করছে, ধর সে সাপোজ xml অব্দি সে অ্যাকোয়ার করলো, তাহলে ডিগ্রি অফ ফ্লকুলেশনটা হবে x/100। বোঝা গেছে? ডিগ্রি অফ ফ্লকুলেশন মিনস, হ্যাঁ, ডিগ্রি অফ ফ্লকুলেশন মিনস তার কতটা সে রেশিও, একটা নাথিং বাট ইটস এ রেশিও, ঠিক আছে। ইট ডাজ নট হ্যাভ এনি ইউনিট, ঠিক আছে, জাস্ট ইটস এ রেশিও, ইটস আ নিউমেরিক্যাল ভ্যালু, নাথিং এলস, x/100। বোঝা গেছে এবার? স্যার বোঝা গেছে তো? ওকে, তাহলে এইটাকে বলছে সেডিমেন্টেশন ভলিউম, বা এফ দিয়ে যদি আমরা ইয়ে করি তাহলে সেটাকে বলছে সেডিমেন্টেশন ভলিউম ইকুয়াল টু এইটা। আর সরি, আমি যেটা বললাম, সরি, ওটাকে বলছে সেডিমেন্টেশন ভলিউম এফ। আর ডিগ্রি অফ ফ্লকুলেশনটাকে বলছে সেটাকে ইয়ে করা হয়। এখানে বোধহয় ডিগ্রি অফ ফ্লকুলেশনটাকে দেয়নি, ডিগ্রি অফ ফ্লকুলেশন নেই এটা বই আমাদের। হ্যাঁ, ডিগ্রি অফ ফ্লকুলেশনটা তোরা আলাদাভাবে পড়বি। ডিগ্রি অফ ফ্লকুলেশন মানে হচ্ছে যে কোন একটা দুটো সিস্টেম নিবি, একটা হচ্ছে ফ্লকুলেটেড সিস্টেম আর একটা হচ্ছে ডিফ্লকুলেটেড সিস্টেম। ডিফ্লকুলেটেড সিস্টেমের ক্ষেত্রে সেডিমেন্টেশন ভলিউম ডিভাইডেড বাই নন ফ্লকুলেটেড সিস্টেমের সেডিমেন্টেশন ভলিউম F1/F2।
ঠিক আছে, এখানে ইনিশিয়াল স্যার ভলিউম গুলো বলেন আমরা লিখে নিতে পারি আসতে, তাহলে একটু বলুন, লিখে নেবো তাহলে ডিগ্রি অফ পপুলেশনটা। আচ্ছা তুই শোন না, আমি লিখে নেওয়ার থেকে তুই একবার ইয়ে কর, তোরা একবার কোনো একটা জায়গা থেকে পড়ে নে, পড়ে নিয়ে তারপরে সেরকম হলে আমায় বলিস। ডিগ্রি অফ ফ্লকুলেশন তুই পেয়ে যাবি, কোনো অসুবিধা নয়। একটা হচ্ছে সেডিমেন্টেশন ভলিউম এফ, আর একটা হচ্ছে ডিগ্রি অফ ফ্লকুলেশন। বলবো, আমি একবার বলবো। হ্যাঁ বলুন স্যার, তাহলে সুবিধা হতো। কোনটা কোনটা বল, কোনটা বলবো বল। ওই যে ফর্ম যেটা রেশিও বললেন, ডিগ্রি অফ ডিগ্রি পপুলেশন অফ যেটা। ফ্লকুলেশন আর সেডিমেন্টেশন ভলিউমটা বুঝেছিস? হ্যাঁ স্যার, ওটা তো রেশিও জাস্ট। ওটাও রেশিও, এটাও রেশিও, দুটোই বোথ আর রেশিও। ইটস এ নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, এইবার যদি ডিগ্রি অফ ফ্লকুলেশনের ক্ষেত্রে হবে, লেখ ডিগ্রি অফ ফ্লকুলেশন ইজ equal to sedimentation volume of flocculated system Sedimentation volume of flocculated suspension divided by sedimentation volume of non-flocculated suspension। ঠিক আছে, হ্যাঁ স্যার, ওকে। আচ্ছা এইবারে দেখ, আহ, ওখানে দেখ একটা হচ্ছে যদি ফ্লকুলেটেড সিস্টেমের ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে সেডিমেন্টেশন ভলিউম, সেখানে লেখ V1/100 ডিভাইডেড বাই V2/100। তাহলে স্যার D1 ইন্টু, হ্যাঁ D1 ইজ টু না, D2 হবে। V1/V2, তাহলে হ্যাঁ D1 ইন্টু D2 হবে। V ভলিউম, নট ডি। আচ্ছা, V1/100 ডিভাইডেড বাই V2/100 তো স্যার? V2/100, হ্যাঁ, তাহলে V1/V2 হলো। হ্যাঁ V1 ইন্টু V2। হ্যাঁ, বাই নট ইনটু। V1/100 হোল ডিভাইডেড বাই V2/100, তাহলে 100 অমিট হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কি হ্যাঁ V1/V2। V1/V2 হবে। V2, তাহলে এইটাকে বলছে ডিগ্রি অফ ফ্লকুলেশন। প্রথমটা হচ্ছে সেডিমেন্টেশন আচ্ছা ভলিউম, দ্বিতীয়টা হচ্ছে ডিগ্রি অফ ফ্লকুলেশন। ঠিক আছে, এই দুটোর মাধ্যমে it's a nothing but it's a numerical value that is denoted by V1/V2. They do not have any unit. They do not have any unit. It's a numerical value. ঠিক আছে, এইবারে দেখা যাচ্ছে যখনই যে কোনো জায়গায় সেডিমেন্টেশন ভলিউম যে কোনো সিস্টেমে, সে ফ্লকুলেটেড হোক অর ডিফ্লকুলেটেড হোক, if the sedimentation volume is 1, then we can say this system or this suspension is a ideal one. This system is a ideal one. বুঝতে পেরেছিস না? এখনো বোঝা যাচ্ছে না? এগুলো না লিখে বোঝালে বোঝা যাবে না। যদি সেডিমেন্টেশন ভলিউমটা 1 হয়, তার নিউমেরিক্যাল ভলিউমটা যদি 1 হয়, তাহলে সেটা হচ্ছে আইডিয়াল 1। আর যদি লেস দেন 1 হয়, সেটা কিন্তু আইডিয়াল হবে না। সেটা ফ্লকুলেটেডই হোক আর ডিফ্লকুলেটেড সিস্টেমই হোক, whatever may be, the sedimentation volume should be 1। এটা যদি হতে পারে তাহলে দিস সিস্টেম ইজ এ আইডিয়াল 1। ঠিক আছে, কিন্তু এটা তো হয় না, কিছুটা তৃতীয় পড়ে, এবং সেটার জন্য কি নেক্সট ক্রাইটেরিয়া হচ্ছে দ্যাট শুড বি রিডিসপার্স আপন জেন্টল সেকিং। সেই জন্য বারবার বলা হয় সেই সাসপেনশনটাই আইডিয়াল হবে যেটা কিনা আপন সেকিং রিডিসপার্স the solid particles easily and uniformity should be maintained। তাহলে সেই ক্ষেত্রে this system is the ideal one। The system is a ideal one। So what we have to say
the main thing is that the sedimentation volume should be kept in 1 less than equal to 1, ঠিক আছে, less than equal to 1 যদি sedimentation volume হয় তাহলে সেটাকে আইডিয়াল সিস্টেম বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিওলজিক্যাল মেথড। এটা হচ্ছে the viscosity of the suspension is studied at different time interval by using a good quality viscometer. It provides useful information about the stability of suspension. Actually, viscosity of what? Viscosity of the liquid media. আমরা সাসপেনশনে কি নিই? একটা সলিড মিডিয়া থাকে, সলিড অংশ থাকে, আর একটা হচ্ছে লিকুইড অংশ। তাহলে ভিসকোসিটি শুড বি কনসার্ন উইথ দ্য লিকুইড ফেজ। এই লিকুইড ফেজের ভিসকোসিটির ওপর নির্ভর করে যে এই সাসপেনশনটা বা সেডিমেন্টেশন ভলিউমটা একের কাছাকাছি যাবে কিনা, ঠিক আছে। এইবারে ধর আমি খুব ভিসকাস করে দিলাম, কন্টিনিউ মানে লিকুইড ফেজটাকে খুব ভিসকাস করে দিলাম। যদি ভিসকাস করে দিই তাহলে ওই যে পার্টিকেল গুলো সেগুলো কি অনেকক্ষণ ধরে সাসপেন্ডেড অবস্থায় থাকবে, কারণ থিতুতে অনেক টাইম লাগবে। আমরা ভিসকোমিটার দিয়ে কি করি, ভিসকোসিটি মাপি। তো ধর একটা জায়গায় একটা স্ল্যান্ট এরিয়ায় প্লেটের মধ্যে আমি জল নিলাম, আর একটাতে আমি তোর সে সাপোজ গ্লিসারিন নিলাম, তাহলে ভিসকোসিটি কার বেশি? Glycerin. Why? How can we measure it? It's more viscous than that of water. How can we measure it? কোনো একটা গায়ে যদি লেগে থাকে কোনো কিছু, তো জলটা দ্রুত পড়ে যায় আর ওই গ্লিসারিন অনেকক্ষণ আটকে থাকে। Very good. That means the traveling time of water is less than that of glycerin. একটা পাথরে আছে, একটা স্ল্যান্ট এরিয়ায় ধর সেটা 10 সেন্টিমিটার। এবার 10 সেন্টিমিটারের ইনিশিয়াল স্টেজে 0 সেন্টিমিটারে দুজনকে আমরা 1 ড্রপ করে দিয়ে দিলাম। এবার ইনক্লাইন্ড অবস্থায় কি হবে? এবার ডিউ টু দ্য মানে কি বল গ্র্যাভিটির জন্য কি হবে, সেটা নিচের দিকে যাবে, তাই তো। সে গ্র্যাভিটির জন্য যখনই সে নিচের দিকে যেতে থাকবে, এইবারে যেতে গিয়ে দেখা যাবে জলের ওই 10 সেন্টিমিটার যেতে যে টাইমটা নেবে, গ্লিসারিন তার থেকে বেশি নেবে। এর থেকে ইট ইন্ডিকেটস দ্যাট দ্য ভিসকোসিটি অফ গ্লিসারিন ইজ মোর। The viscosity of glycerin is more than that of water. Why? Because the traveling time of water is less than that of glycerin. So the glycerin is more viscous than that of water, isn't it? In case of suspension, if the continuous phase, or rather you can say the liquid phase is more viscous, the problem will create the porability problem. This porability, that means when you are taking a drug from a container, it will not come in a proper manner. It will take longer time, but it is not ideal situation. So what we have to do, we should maintain the viscosity in optimum range. Optimum range যদি আমরা ভিসকোসিটিটাকে মেনটেন করি, then what happen? The viscosity, if it is more, then the porability problem is there. If it is less, the stability problem is there. So one is stability problem and another one is porability problem. Stability depends on porability and stability, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ধর ভিসকাস করা যাবে না, খুব ভিসকাসও করা যাবে না, অ্যাজ ওয়েল অ্যাজ খুব লিকুইডও করা যাবে না, নন ভিসকাসও করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে আমরা এই যে কন্টিনিউয়াস ফেজটাকে খুব ভিসকাস করতে, তার রিওলজি পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখা যাচ্ছে the viscosity maintained in a optimum range. The viscosity should be maintained in a optimum range. Otherwise, the system will be collapsed. It will not a ideal one. It's not a ideal one. So, with the rheological point of view, the viscosity should be maintained in a optimum manner. ঠিক আছে। Next is electrokinetics method. Electrokinetics method means it's a hypothetical concept. You cannot see it in a naked eye. So it's a hypothetical concept. Hypothetical in the sense you have to assume it. You have to assume it. Means you have to in physics something you are
সেইং না, আমরা মাঝে মাঝে ফিজিক্সে ধরে নিই যে ধরে নিই এটা ছিল, বা ধরে নিই ওটা হয়, ধরে নিই বায়ুর চাপ চাপ ছিল বা বায়ুমণ্ডলের চাপ ছিল এটা। তাহলে এই যে স্ট্যান্ডার্ড ধরে নেওয়া, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইলেকট্রোকাইনেটিক্স মেথডে কি আমরা মেজার করতে যাবো, সেটা হচ্ছে বলে জিটা পোটেনশিয়াল। অ্যাকচুয়ালি জিটা পোটেনশিয়ালটা যদি সিস্টেমটাকে আমরা এইভাবে ভাগ করি যে দুটো পার্টে, একটা হচ্ছে আহ, মানে ইলেকট্রোস্ট্যাটিক্যালি একটা জায়গা আছে নিউট্রাল পয়েন্ট, মানে অ্যানোড আর ক্যাথোডে যেখানে দুটোই ইকুয়াল অ্যামাউন্ট অফ অ্যানায়ন অ্যান্ড ক্যাটায়ন থাকবে, তাহলে নিউট্রালি সেটা নিউট্রাল জোন বলছে। তার থেকে যতটা দূরে যাব সেখানে কি হবে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স হবে, আইদার নেগেটিভ হবে বা পজিটিভ হবে। এবার এই যে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য নিউট্রাল জোন অ্যান্ড দ্য কি বলবো নেক্সট জোন, সেই যে পোটেনশিয়াল ডিফারেন্সটাকে সেটাকে বলে জিটা পোটেনশিয়াল। এই জিটা পোটেনশিয়ালটা যত বেশি হবে তত তার স্টেবিলিটি বেশি হবে। জিটা পোটেনশিয়ালটা কিন্তু ইটস এ ভেরি ভেরি হাইপোথেটিক্যাল কনসেপ্ট। তোকে এটা অ্যাজিউম করতে হবে যে একটা ধর একটা 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 সিস্টেমের মধ্যে যদি একটা গ্লাসের মধ্যে আমি suspension or solid substance should be within between 0.5 to 5 মাইক্রন। তাহলে এই মাইক্রনের মধ্যে আমরা কি করতে পারবো, সেটাকে সাসপেনশন বলতে পারবো। এইবার ধর সাপোজ 0.5 এর থেকে যদি নিচে হয়ে যায় তাহলে তাকে আমরা কি বলি বলতে পারবি? যদি ধর 0.5 এর থেকে নিচে হয়ে যায় পার্টিকেল সাইজ, তাহলে সেটাকে কি বলি? একটা উদাহরণ দিতে পারবি কেউ একজন? সরি, অ্যাক্টিভ পার্টিকেল। না, অ্যাক্টিভ না, ওটাকে আর একটা জিনিস বলে, বল। এবং তোরা তোরা খুব ডেইলি লাইফে তোরা দেখতেও পাবি। হ্যাঁ, তো এই স্যার কলকাতায় ভাতের পান। ন ভাতের ফ্যান, নো ভাতের ফ্যান খুব মানে ইজিলি পাবে, অ্যাবান্ডেন্টলি পাওয়া যায়। আমাদের কলকাতায় যারা আছে তারা তো সবসময় দেখতে পাবে। কিছুই নয়, গঙ্গার জল। গঙ্গার জলের গঙ্গার জলের কালারটা দেখবি বাপ টাইপের হয় না, একটা মাটি মাটি না স্যার টাইপের। না। হ্যাঁ, এবার ওই যে গঙ্গার জল একটা তুলে আনলি বোতলে করে, এবার সে বোতলটা এবার রেখে দে বাড়িতে, দেখবি 10 দিন 15 দিন পরে একদম সুপার নিটেন লিকুইড পড়ে থাকে, একদম নিচে সেডিমেন্টটা পুরো একদম সেডিমেন্টটা বোঝা পড়ে যাবে। যায়। হ্যাঁ, হুম। এইটাকে বলছে কলয়েডস। ঠিক আছে, হ্যাঁ এটাকে স্যার, বলছে, কোলয়েডই আমি বলতে যাচ্ছিলাম কিন্তু ভাবলাম। হ্যাঁ, কলয়েডস, সেটাকে বলছে কলয়েডস। এবার সেই কলয়েডস গুলো কি হচ্ছে, আহ, সেক্ষেত্রে হয়তো আমরা দেখা যাচ্ছে যে খুব ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে, কিন্তু এটা সাফিসিয়েন্ট পিরিয়ড অফ টাইম অব্দিও থাকছে। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, এটা কি করছে না, এটা সবসময় একটা হার্ড কেক তৈরি করছে। এই হার্ড কেকটা করলে কি হবে, রিডিসপার্স হবে না। সুতরাং তাহলে আমরা কোনো মানে সাসপেনশনের স্টেবিলিটি ইয়ে করতে গেলে আমরা সেডিমেন্টেশন মেথডটা পড়বো, রিওলজি পড়বো, ইলেকট্রোকাইনেটিক মেথড পড়বো, আর মাইক্রোমেরিটিক্স পড়বো। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে, আজকে তো আমি বললাম, তোরা হয়তো এটা আমার মনে হচ্ছে সবটা বুঝলি না। যদি না বুঝতে পারিস, ভেরি নেক্সট ডে যেদিন আবার ক্লাস নেবো, সেদিন কি তোদের যা যা কোশ্চেন থাকবে আমাকে কিন্তু জিজ্ঞেস করবি, ঠিক আছে? একদম স্যার। ওকে, এইবারে তাহলে আমার এটা বাইফেসিক এটা শেষ হয়ে গেল, সাসপেনশনটা। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা একটা শুরু করে দেবো, যেটা কালকে বলেছিলাম, সেটা হচ্ছে মোনোফেসিক লিকুইড ডোজেস ফর্ম। বাইফেসিক মানে দুটো ফেস, আর মোনোফেসিক মানে মোনো মিন্স সিঙ্গেল ফেস স্যার। সিঙ্গেল। হ্যাঁ, সিঙ্গেল ফেজ মানে ওর একটাই ফেজ, মানে ওর মধ্যে যাই থাকুক না কেন তুই একটা ফেজই দেখতে পারবি।
সেখানে সলিড হলে সলিড, লিকুইড হলে লিকুইড, এরম আর কি। আমরা মেনলি যেটা হচ্ছে সেটা আমরা লিকুইডের ক্ষেত্রে মনোফেসিক লিকুইড যেহেতু ডোজেস ফর্ম বলেছে, আমরা উই হ্যাভ টু কনসেন্ট্রেট অন লিকুইড ডোজেস ফর্ম। ঠিক আছে, এইবার ক্লাসিফিকেশন বলছে মনোফেসিক লিকুইড ডোজেস ফর্ম আবার ক্লাসিফাই হচ্ছে দুটো ভাবে। তোদের কাছে বই আছে কারুর? হ্যাঁ স্যার আছে। বইটা স্যার বইটা খোল। ইন্টারনাল আর এক্সটার্নাল দুটো ভাগে ভাগ হচ্ছে স্যার। ইয়েস, একটা এক্সটার্নাল একটা ইন্টারনাল। ইন্টারনালের মধ্যে যেমন আছে মানে যেটা আমরা ওরালি নেবো সেটা হচ্ছে মিক্সচার, সিরাপ, এলিক্সার। আর এক্সটার্নালির মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন অন দ্য স্কিন, তাকে আবার দুটো ভাগে ভাগ করছে, লিনিমেন্টস এন্ড লোশন। তারপর হচ্ছে মাউথ, গার্গেল, মাউথ ওয়াশ, থ্রোট পেন। আবার যেটা ইনস্টিল ইনটু দ্য বডি ক্যাভিটি যেমন হচ্ছে ডুচ, ইয়ার ড্রপ, ন্যাজাল ড্রপ, ন্যাজাল স্প্রে। এইগুলো হচ্ছে এইভাবে ভাগ করবি মনোফেসিক ডোজেস ফর্মে। কাকে বলে ডেফিনেশন পড়বি, যাদের একটাই ফেজ থাকে তাকে বলছে মনোফেসিক ডোজেস ফর্ম। তার ক্লাসিফিকেশনটা পড়বি, এই যেরকম ফ্লোচার্ট ম্যানারে দেওয়া আছে ওইরকম ভাবে পড়ে নিলি কিভাবে কি ইউজ হয়, কতটা রকম ইয়ে আছে। এইবারে আমরা ডিফারেন্ট ওয়েতে পড়বো। এবার কি বলছে, লিকুইড মেন ফর ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশন, তার মধ্যে কি কি আছে, মিক্সচার আছে, তারপরে মধ্যে সিরাপ আছে, এলিক্সার আছে, আর লিঙ্কাস আছে। আচ্ছা, এবার আমরা মিক্সচার কাকে বলছে, এ মিক্সচার ইজ এ লিকুইড প্রিপারেশন মেন্ট ফর ওরাল প্রিপারেশন অ্যাডমিনিস্ট্রেশন in which medicament or medicaments are dissolved or suspended in a suitable vehicles। ঠিক আছে, মিক্সচার কাকে বলছে, ডেফিনেশন গুলো এইভাবে বলবি, এই যে বইয়ের যেটা আছে ওইভাবে বলিস না। মিক্সচার ইজ এ মোনোফেজিক লিকুইড ডোজেস ফর্ম মেন ফর ইন্টারনাল ইউজ। দেখ বইয়ের সঙ্গে মিলবে না কিন্তু। মিক্সচার ইজ এ মোনোফেজিক ডোজেস ফর্ম মেন ফর internal use where the all medicaments are dissolved or suspended in a suitable vehicles called mixture. Generally several doses are dispensed in a bottle. In case a bottle contains one dose, it is called draught। যদি ধর ড্রট কাকে বলে, যদি মিক্সচার কি ড্রট বলছে, যদি সেটা শুধুমাত্র মাল্টি ডোজের ক্ষেত্রে না সিঙ্গেল ডোজের ক্ষেত্রে ইউজ হয় তাহলে সেটাকে বলছি আমরা ড্রট। একটা ড্রটের উদাহরণ দিতে পারবি কেউ, সিঙ্গেল ডোজ কে দিতে পারে দেখি? পোলিও। নো, নট পোলিও। পোলিও তো মাল্টি ডোজ, ও মুখে 2 ড্রপ করে সব বাচ্চাদের দেয়। গেছিস ঠিক, বাচ্চাদেরই একটা ডোজ আছে, বলতো কোনটা? বাচ্চা কেন, বাচ্চা বুড়ো সবাই, কিন্তু লিকুইড যেহেতু বাচ্চাদেরই বলবো। কে বলতে পারিস? এনিওয়ান? এটা কি খুব টিপিক্যাল কার রোগের জন্য ব্যবহার হয়? না না, একদম নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে বলছি। অ্যানথালমেন্টিক্স, কৃমি। কৃমি। হ্যাঁ, দেখবি অ্যালবেন্ডাজোল বা মেমেন্ডাজোল, দেখবি সাসপেনশন যেগুলো থাকে সেখানে কি হয়, সিঙ্গেল ডোজে দেয়, মেনলি অ্যালবেন্ডাজোল। 400 mg একটা সাসপেনশন থাকে, সেটাকে কি করা হয়, বিফোর ইউজ সেক ইট অ্যান্ড বাচ্চাকে অল অ্যাট ওয়ান্স একসাথে দিয়ে দেওয়া হয়। এইটাকে বলছে ড্রট সিঙ্গেল ডোজ হলে। আর মাল্টিপল ডোজ হলে সেটাকে বলছে মিক্সচার। বোঝা গেল মিক্সচার আর ড্রটের মধ্যে তফাৎটা কি? বোথ আর মিক্সচার। মিক্সচার অনেক সময় কি মেন্ট ফর মাল্টিপল ডোজ, whereas ড্রট ইজ ফর সিঙ্গেল ডোজ। ঠিক আছে, তাহলে মিক্সচার আমরা পেয়ে গেলাম, মিক্সচারের ডেফিনেশন পেয়ে গেলাম। আচ্ছা, এইবারে বলছে ক্লাসিফিকেশন অফ মিক্সচার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিম্পল মিক্সচার কন্টেনিং সলুবল সাবস্টেন্স, মিক্সচার containing diffusible solid, mixture containing indiffusible solid, mixture containing precipitate forming liquid, mixture containing slightly soluble liquid। আচ্ছা, এইবারে দেখ এই যে সিম্পল মিক্সচার কন্টেনিং সলুবল সাবস্টেন্স মানে যেটা হচ্ছে ধর মিক্সচারের মধ্যে তুই নুন জল বা চিনির জল করছিস, ইটস এ সিম্পল মিক্সচার যেটা কিন্তু সলুবল সাবস্টেন্স রয়েছে। মিক্সচার কন্টেনিং ডিফিউজেবল মানে হচ্ছে সেটা সলুবল না, কিন্তু আপন সেকিং ইট উইল বি রিডিসপার্স থ্রু আউট দ্য মিডিয়া ইন এ ভেরি হোমোজিনাস ম্যানার, একদম হোমোজিনিসিটি মেনটেন হবে। আর একটা মিক্সচার কন্টেনিং ইনডিফিউজেবল, যেটা হচ্ছে আমরা এটা সহজে গুলে যাবে না বা রিডিসপার্স হবে না, তার জন্য একটা থার্ড এজেন্ট যেটা আমরা সাসপেনশন, এটা
কতকটা কিন্তু ইনডিফিউজিবলটা ইট ইজ নাথিং বাট এ সাসপেনশন। সাসপেনশন যেখানে হচ্ছে যেখানে কিনা আমরা করতে পারছি যে এই জায়গায় দাঁড়িয়ে যে এই সাসপেনশনের ক্ষেত্রে আমরা কি করছি না, এখানে একটা থার্ড এজেন্ট দিই যেটাকে আমরা বলি সাসপেন্ডিং এজেন্ট। ঠিক আছে, সাসপেন্ডিং এজেন্ট আমরা দিই, থার্ড এজেন্ট দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে ইনডিফিউজেবল এর ক্ষেত্রে। আর মিক্সচার কন্টেনিং প্রেসিপিটেট ফর্মিং যেটা হচ্ছে কি ক্যালসিয়াম সল্ট, ম্যাগনেসিয়াম সল্ট, সেগুলো কি হয় ছিটিয়ে পড়ে, সেগুলো হচ্ছে প্রেসিপিটেট ফর্মিং। আর মিক্সচার কন্টেনিং স্লাইডলি সলুবল লিকুইড, কিছু কিছু ভোলাটাইল অয়েল যদি আমরা ইনকর্পোরেট করি, সেটাকে যদি কন্টেন্ট করে যেটা মিক্সচার দেওয়া হয়, যেমন ধর ক্লোরোফর্ম ওয়াটার, সেটা কি হয় খুব মাইনরলি সলুবেল হয়। ঠিক আছে, 1/1000 বা 10,000 এরকম ডিজলভ হয়। তাহলে সেক্ষেত্রে এটাকে বলছে মিক্সচার কন্টেনিং স্লাইডলি সলুবেল। ঠিক আছে, এটা তোরা একটু দেখে নিবি। আচ্ছা, এইবারে দেখ মিক্সচার কন্টেনিং ডিফিউজিবল আর ইনডিফিউজিবল এর মধ্যে, যেটা ডিফিউজেবল তোদের বললাম, আর ইনডিফিউজেবল এর ক্ষেত্রে আমরা কি করব, একটা থার্ড এজেন্ট আমরা ইউজ করব। ঠিক আছে, এবং সেক্ষেত্রে দুটো মেথড আছে মিক্সচারের ক্ষেত্রে, মেথড এ আর মেথড বি। আমরা কোথায় পড়েছিলাম বলনি মেথড এ আর মেথড বি? কে বলতে পারে? স্যার কেমিক্যাল ইনকমপ্যাটিবিলিটি মেথড এ মেথড বি একদম পড়ছিলাম। একদম 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 সেখানে এক্ষেত্রে হতে হয়, মেথড এর ক্ষেত্রে হচ্ছে ডিফিউজেবল সাবস্টেন্স আর মেথড বি হচ্ছে ইনডিফিউজেবল সাবস্টেন্স। তাদের ক্ষেত্রে আমরা কি কি ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এইখানে একটা দেখবি কম্পাউন্ড ট্রায়াগান পাউডারটা খুব ইউজ হয়। ঠিক আছে, কম্পাউন্ড ট্রায়াগান পাউডার একটা ইউজ হয়, ট্রায়াগান মিউসিলেজ একটা ইউজ হয়। হ্যাঁ, এর মধ্যে কম্পাউন্ড পাউডার অফ ট্রায়াগান is used when the vehicle is often than other than water and chloroform, but Trahacan mucilage is used when the vehicle is water or chloroform water. দেখ দুটো জিনিস আছে, কম্পাউন্ড পাউডার অফ ট্রাগাকান, কম্পাউন্ড পাউডার অফ ট্রাগাকান্তের মধ্যে কি কি থাকে কেউ বলতে পারবি? না স্যার। কম্পাউন্ড পাউডার অফ ট্রাগাকান, এটা তোরা একটা নোট লিখে রাখ, রাইট ডাউন দ্য কম্পোজিশন অফ কম্পাউন্ড পাউডার অফ ট্রাগাকান উইথ দেয়ার পার্সেন্টেজ। স্টার্চ থাকবে, সুক্রোজ থাকবে, স্টার্চ, সুক্রোজ, ট্রাগাকান, অ্যাকাসিয়া। ঠিক আছে, তোরা সেই পার্সেন্টেজ গুলো কত কি থাকবে এটা একটু লিখে নিজেরা লিখে আমাকে বলবি। ঠিক আছে, এবারে দেখ বলছি যে কোন ভিকেলের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস, কম্পাউন্ড পাউডার অফ ট্রাগাকান কোথায় কোথায় ইউজ হবে না। কোথায় ইউজ হবে না বলেছে, যদি ভিকেলটা ওয়াটার আর ক্লোরোফর্ম ওয়াটার হয় সেখানে ব্যবহার করা যাবে না। সেখানে ব্যবহার করব আমরা কি না ট্রাগাকান মিউসিলেজ। মিউসিলেজ মানে কিছুই নয়, 1/4 পাউডার নিবি, বাকি 3/4 ওয়াটার নিবি, সেখান থেকে একটা মিউসিলেজ তৈরি করা, মানে একটা আঠা তৈরি করা, সেটাকে বলছে মিউসিলেজ। ঠিক আছে, এবারে তারপরে বলছে যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে যে নেক্সট জিনিসটা হচ্ছে, 1 মিনিট দাঁড়াতো। হ্যাঁ, নেক্সট জিনিস যেটা হচ্ছে সিরাপ। এখন কি আমি কন্টিনিউ করবো না ছেড়ে দেবো? আমাদের সমস্যা নেই। সমস্যা নেই তো? আচ্ছা, হোয়াট ডু ইউ মিন বাই সিরাপ? হ্যাঁ, সিরাপ খুব একটা ইম্পর্টেন্ট প্রিপারেশন। সিরাপ কাকে বলে কেউ বলতে পারি? হোয়াট ডু ইউ মিন বাই সিরাপ বা ডিফাইন সিরাপ অ্যাজ পার আইপি, কেউ বলতে পারলে দেখি। স্যার 100 ml জলে 66.6 গ্রামের বেশি চিনি গুলে যখন একটা ঘন দ্রবণ তৈরি করা হয় তখন ব্যাকটেরিয়া ওতে ঢুকতে পারে না আর কি, সেটাই সিরাপ। হ্যাঁ, বাট ইউ আর কারেক্ট, বাট ইউ আর নট absolutely correct. As per IP, if the volume, if the strength of this preparation will be 66.7% W by W, then this solution is called, হ্যাঁ এটা মনে রাখবি, 66.7% V by V নয়, এই W by V নয়, W by W, W by W, মানে যেটা হবে 100 মানে 100 ml টোটাল, হ্যাঁ 100 গ্রামের না, 100 গ্রাম টোটাল প্রোডাক্ট, টোটাল প্রোডাক্ট হবে 100 গ্রাম, তার মধ্যে থাকবে 66.7 গ্রাম অফ সুক্রোজ, আর বাকিটা তার মানে কত 33.3 গ্রাম অফ ওয়াটার থাকবে। ঠিক আছে, তাহলে
এইটাকে বলছে অ্যাজ পার আইপি তে সিরাপ। সিরাপ তৈরি করা খুব টাফ ব্যাপার, খুব মাথায় রেখে তৈরি করতে হবে। একটা টিপিক্যাল সিরাপটা কেন তৈরি করা হয় জানিস? ওয়াই উই আর প্রিপেয়ারিং সিরাপ? বিকজ সিরাপ ইজ এ সেলফ প্রিজারভেটিভ প্রিপারেশন। এখানে কোনো রকম আদার প্রিজারভেশন দরকার হয় না, যে কোনো সিরাপের ক্ষেত্রে। নো নিড টু অ্যাড এনি এক্সট্রা মোর প্রিজারভেটিভ এজেন্ট। ওয়াই? বিকজ এই যে কনসেন্ট্রেশন যেটা পার্থ বললো, ওই কনসেন্ট্রেশনে কোনো ব্যাকটেরিয়াল, মোল্ড, ফাঙ্গাস কোনো গ্রোথ হবে না। কেন না? সেখানে যে ব্যাকটেরিয়াল সেলুলার স্ট্রাকচারটা থাকবে ওই কনসেন্ট্রেশনে সেটা ডিনেচার্ড হয়ে যাবে। একটা টিপিক্যাল উদাহরণ, ইটস আ টিপিক্যাল এক্সাম্পল অফ সিরাপ ইজ আচার। উই আর প্রিপেয়ারিং আচার না, এটা সিজন অফ আচার। এই যে আমের সিজন আসছে, এবার আমরা আচার তৈরি করি, মিষ্টি আচার। সেখানে আমরা কি করি? গুড় দিয়ে বা চিনি দিয়ে একটা কি করি, একটা সিরাপ তৈরি করি। তার মধ্যে আম ফাম দিয়ে একটু সেদ্ধ ফেদ্ধ করে একটা জিনিস তৈরি করি, যেই আচারটা কিন্তু 5 বছর অব্দি থেকে যায়। জানিস কি এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ। এবার ধোঁয়া এই পড়ে যে যায় তো স্যার। হ্যাঁ বল স্যার বল। 1 বছর হতে না হতেই স্যার ধোঁয়া পড়ে যায়। না, সেটা যদি ওই যখনই দেখবি ওই সাদা সাদা যেটা বলছিস থুয়া নাকি, আমরা বলি ভাকুন্দ, বর্ধমানের ভাষায় বলে ভাকুন্দ, ওই যেটা পড়ে যায় সেখানে দেখবি কনসেন্ট্রেশন অফ সিরাপ দ্যাট উইল লেস দ্যান 66.7। সেখানে চিনির ভাগটা 66.7%, যেটা আমাদের একদম আইপি তে বলা যায়, সেইটা করা নেই। যার ফলে স্যার ওখানে এখানে বলে ভেজা হাতে ধরতে না, এঁঠো হাতে ধরতে না, মানে একদম ওইটাই এঁটো হাত আমি বলতে পারবো না, ওটা আসলে খুব অনেক রকম ব্যাপার আছে। মানে কি জানিস তো, এটা এই যে এঁটো হাতে ধরতে নেই, ভেজা হাতে ধরতে নেই, ভেজা হাতটা তো সাইন্টিফিক, কিন্তু এঁটো হাত বা মহিলাদের যখন মেনস্ট্রুয়াল সাইকেল হয় তখন আগেকার দিনের মানুষরা বলতো যে এটা হাত দেবে না। হ্যাঁ, একদম সর্বৈব এটা হচ্ছে আনসাইন্টিফিক কথাবার্তা, এদের কোনো ভ্যালু নেই। মানে স্যার মহিলাদের আমার হাতে ধরলে ওই ইমপিউরিটি ঢুকে যাবে। না এটা ঠিক তা নয়। ভেজা হাতে হলে হবে, কিন্তু তোর মহিলারা একটা কেউ মেনস্ট্রুয়াল সাইকেল তার চলছে, রজস্রাব চলছে, তখন সে যদি হাত দেয় সে হাত দিতে পারবে না। আগে বলা হতো, আসলে কি হতো জানিস, আগেকার যুগের মহিলারা যে তাদের ওই সময়টায় খুব ওই আচার জাতীয় জিনিস ঠিক ওই পিরিয়ডটার মধ্যে খেতে ইচ্ছা করতো, তারপরে কি সে ফ্রিকুয়েন্টলি আচারটা খেয়ে ফেলতো। তাকে বন্ধ করার জন্য এই সমস্ত কুবুদ্ধি মানে আমাদেরই মা মাসিরা এসব তৈরি করেছে। হ্যাঁ, যদিও আমার মা এসব কোনোদিন করেনি, কিন্তু আমি বলছি আর কি, সে আমার ঠাকুমা করতো যে মহিলারা কেউ ও আচারের বয়ামে হাত দেবে না। কারণ কি না, মেয়েরা বেশি আচার বা ওই টক জাতীয় জিনিস খেতে ভালোবাসতো রাদারে একটা ছেলের থেকে, কারণ তাদের মধ্যে ওই জিনিসটার প্রবণতা বেশি থাকতো, বারবার খেয়ে ফেলতো। তার জন্য ওদের বলতো যে ওই সময় তোমরা হাত দেবে না। বোঝা গেল? আর কিচ্ছু না, ওটা মিথ্যা কথা। মেন হচ্ছে যদি জল হাতে হাত দিই তাহলে কি হয়, কনসেন্ট্রেশনটা কমে যাবে সিরাপের কনসেন্ট্রেশনটা যখনই কমবে তখনই সেই সাদা সাদা ওই যে থুপা নাকি বললো শাগনি, ওই থুপা নাকি ওইটা হবে। ঠিক আছে, ওই জিনিসটা তৈরি হয়। সেই জন্য সিরাপের প্রিপারেশনের ক্ষেত্রে অ্যাজ পার আইপির ক্ষেত্রে ডেফিনেশনটা হচ্ছে সিরাপ ইজ এ viscous sucrose solution where the strength of sucrose will be 66.7% W by W as per IP। ঠিক আছে, এটা যদি as per USP হয় তাহলে সেক্ষেত্রে হবে 84.4% W by V। এইটা যদি ইউএসপি বলছে, ইউএসপি তে কি বলছে, 84.4% W by V। তখন কিন্তু W by V যখনই বলছে তখন কি হচ্ছে না, সেখানে W by V যখনই বলা হচ্ছে তখন মানে একটা ওয়েট নেওয়া হচ্ছে, তার এগেনস্টে ভলিউমের মধ্যে মেশায়। মনে কর 100 ml জলের মধ্যে যদি 84.4 গ্রাম সুক্রোজ দিয়ে তৈরি করিস, তাহলে সেটারও কনসেন্ট্রেশন দেখবি আলটিমেটলি যে আইপিতে ছিল 66.7% W by V, W by W ওটাই আসবে। বুঝা গেছে? আর আরেকটা জিনিস জেনে রাখ, জলের যেহেতু স্পেসিফিক গ্র্যাভিটি 1, সেই জন্য এক্ষেত্রে কি হয়, ওয়েটটা কি ওর ভলিউমও যা ওয়েটও তাই, 33.3 ml নেওয়াও যা, 33.3 গ্রাম নেওয়াও তাই। ঠিক আছে, কিন্তু এটা ওজন করে করতে হয় বলে এটা খুব ইম্পর্টেন্ট ওয়ান। এবার সিরাপ হচ্ছে দু রকম হয়, একটা হচ্ছে প্রথমে সিরাপের
একদম শর্ট নোটটা খুব ভালো করে তৈরি করবি, সিরাপের শর্ট নোট। কেউ একজন লিখে আমাকে দেখাবি, আমাকে গ্রুপে পোস্ট করে দেখাচ্ছি, আমি বলে দিচ্ছি কোশ্চেনটা। রাইট এ শর্ট নোট অন সিরাপ, রাইট এ শর্ট নোট অন, ঠিক আছে, এটা লিখে আমাকে দেখাবি। ওর ক্লাসিফিকেশন, হ্যাঁ, ক্লাসিফিকেশন আছে, ক ধরনের সিরাপ হয়, হ্যাঁ, মেডিকেটেড, নন মেডিকেটেড সিরাপ, এটা আমাকে একটু দেখে লিখে দেখাবি, ঠিক আছে। তারপরে যেটা আছে এলিক্সার। এলিক্সার আর ক্লিয়ার সুইটেন অ্যারোমেটিক হাইড্রোঅ্যালকোহলিক লিকুইড ইন intended for oral use. The main ingredient of elixir is ethyl alcohol, যেটা হচ্ছে 5 থেকে 40%, ওয়াটার থাকে, গ্লিসারিন থাকে, প্রোপিলিন গ্লাইকল থাকে, ফ্লেভারিং এজেন্ট থাকে, কালারিং এজেন্ট থাকে, আর তোর কি থাকে, প্রিজারভেটিভ থাকে, ঠিক আছে। এইবারে হাইড্রোঅ্যালকোহলিক সলিউশন, এলিক্সার ইজ এ হাইড্রোঅ্যালকোহলিক সলিউশন। এই এলিক্সার আগে খুব তৈরি হতো পাইপারেজিন সাইটেড, ওই যে অ্যানথালমেন্টিক আমি তোদের একটু আগে বলছিলাম না, যে অ্যানথালমেন্টিক যেটা মানে কৃমির জন্য, পাইপারেজিন সাইটের ছোট কুচো কৃমি যেটা পিন ওয়ার্ম বলে, সেই পিন ওয়ার্ম গুলোর জন্য পাইপারেজিন সাইটের ড্রাগ অফ চয়েস ছিল। কিন্তু ওর অনেক সাইড এফেক্টের মধ্যে মেন হচ্ছে ও ভীষণ মাত্রায় লিভারকে ড্যামেজ করতো, সেই জন্য পাইপারেজিন সাইটের এলিক্সার আর এখন ইউজ হয় না। এখন তার জায়গায় আমরা মেবেক্স বা মেমেন্ডাজোল বা অ্যালবেন্ডাজোল আমরা ইউজ করি, ঠিক আছে। তাহলে এলিক্সারটা কি না, ইট ইস এ হাইড্রোঅ্যালকোহলিক সলিউশন মেন ফর ইন্টারনাল ইউজ কন্টেনিং ইথাইল অ্যালকোহল 5 থেকে 40%, তার সঙ্গে কি থাকে, গ্লিসারিন থাকে, ওয়াটার থাকে, প্রোপিলিন গ্লাইকল থাকে, ফ্লেভারিং এজেন্ট থাকে, কালারিং এজেন্ট থাকে, এটসেট্রা। বোঝা গেছে? নেক্সট হচ্ছে লিঙ্কটাস। লিঙ্কটাস কাকে বলছে? লিঙ্কটাস আর ভিসকাস লিকুইড অ্যান্ড ওরাল প্রিপারেশন দ্যাট আর জেনারেলি প্রেসক্রাইব ফর দ্য রিলিফ অফ কফ। দেখ, এই যে লিঙ্কটাস, একটা খুব ফেমাস লিঙ্কটাস আমাদের বাজারে এখনো খুব বেশি মাত্রায় বিক্রি হয়, ইভেন ওটা বাংলাদেশেও যায়। বলতে পারবি যে ওই 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 ওষুধটার নামটা কি, ব্র্যান্ডটার নাম? কিসের ওষুধ স্যার? কাপ সিরাপ? কাপ সিরাপ, হ্যাঁ কাপ সিরাপ, ওই তো বলছে রিলিফ অফ কাপ। স্যার কোরেক্স? ইয়েস, এক্স্যাক্টলি, কোরেক্স। কোরেক্স হচ্ছে এমন একটা যেটাতে কোডিন ফসফেট থাকে, যেটা কোডিন ফসফেট ইজ এ অ্যালকালয়েড, কোডিন ফসফেট ইটস আ অ্যালকালয়েড। এই যে কোডিন ফসফেট হচ্ছে সিএনএস ডিপ্রেশন ড্রাগ, হ্যাঁ মানে স্যার, সিএনএস করে এবং তার জন্য নেশা হয়। হ্যাঁ নেশা হয়। এই সিএনএস ডিপ্রেশন ড্রাগের মধ্যে কোরেক্সটা পড়ে, বা কোডিন ফসফেট। এই কোডিন ফসফেটটা কি হয়, এই কোডিন ফসফেটটাকে আমরা কি করি না, এটাকে আমরা লিঙ্কটেক্স আকারে ভিসকাস করে কি হয়, সুক্রোজ দিয়ে, বা প্রোপিলিন গ্লাইকল থাকে, গ্লিসারিন থাকে, একই জিনিস। এবার সেইটার মধ্যে অ্যালকোহল থাকে না, ঠিক আছে, লিঙ্কটাসের মধ্যে। কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে সিএনএস ডিপ্রেশন অ্যাক্টিভিটিস থাকে এমন ড্রাগ যেটা হচ্ছে কোডিন ফসফেট, এবং মার্কেটের ড্রাগ যেটা হচ্ছে খুব বেশি মাত্রায় পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড কোরেক্স, ঠিক আছে। এবারে লিকুইড যেটা আছে, এরপরে যেটা হচ্ছে লিকুইড টু বি অ্যাপ্লাই টু দা স্কিন অর লিনিমেন্ট। এবার ওর এতক্ষণ যেগুলো আমরা বললাম যে চারটে ধরন, লিঙ্কটাস বল, বা তোর আমরা এলিক্সার বল, সিরাপ বল, মিক্সচার বল, এই যে চারটে অংশ, সেটা এই চারটে অংশ হচ্ছে মেন ফর ইন্টারনাল ইউজ। এইবার এক্সটার্নাল ইউজের মধ্যে আমরা কি কি আছে স্কিনের ওপর, সেটা হচ্ছে একটা হচ্ছে লিনিমেন্টস আছে, লোশন আছে, হ্যাঁ, এই দুটো মেনলি লিনিমেন্টস অ্যান্ড লোশন, এই দুটো আমরা এক্সটার্নালি ইউজ করা হচ্ছে মনোফেসিক লিকুইড ডোজেস ফর্মের ক্ষেত্রে। লিনিমেন্টস কাকে বলছে? দ্য লিনিমেন্টস আর দ্য লিকুইড অর সেমি liquid preparation meant for application to the skin. The liniments are usually applied to the skin with friction and rubbing of the skin. The liniments may be alcoholic or oily solution or emulsion. In alcohol liniment, alcohol helps in the penetration of medicament into the skin and also increase the counter irritant and rubefacient action. In oily liniment, arachis oil is commonly used, which spread more easily to the skin. Soap is also included as one of the ingredients in some liniments, which helps in the easy application of liniments on the skin. Generally, liniments contain medicament possessing analgesic, rubefacient,
soothing, counter-irritant and stimulating property. A liniment should not be applied, very important করে দেয়, liniment should not be applied to the broken skin because it may cause excessive irritation. তাহলে লিনিমেন্টসটা কি না, ইটস এ দু ধরনের, একটা অয়েলি হতে পারে, একটা লিকুইড হতে পারে, অয়েলি হতে পারে, একটা হচ্ছে ওয়াটারি হতে পারে। সেটার ক্ষেত্রে কি হচ্ছে, ওয়াটারের সঙ্গে অ্যালকোহল থাকবে, ঠিক আছে। এবং এর মেন যেটা যে টার্মগুলো ইউজ করছে, অ্যানালজেসিং। অ্যানালজেসিং মানে হচ্ছে, তোরা ভালো করে জানিস, কোনো জায়গায় যদি ব্যথা বেদনা হয় তাহলে সেই জায়গায় এক্সটার্নালি অ্যাপ্লাই করা হয় লিনিমেন্ট, টারপেন্টাইন লিনিমেন্টস আমরা ইউজ করি, ব্যথার যন্ত্রণাগুলো ব্যথা কমে যায়, ঠিক আছে। বা তারপরে রুবিফিসিয়েন। রুবিফিসিয়েন মানে ধর কোনো একটা জায়গায় ব্লাড ফ্লো কম হচ্ছে, হ্যাঁ, সেখানে যদি ব্লাড ফ্লো বাড়াতে যায় তাহলে আমরা সেখানে কি হয়, এক্সটার্নাল যে পেরিফেরাল ব্লাড ভেসেল গুলোকে ডাইলেট করে। এই রুবিফিসিয়েন্টের কাজ হচ্ছে ডাইলেটার অফ পেরিফেরাল ব্লাড ভেসেল। সেখান থেকে যত পেরিফেরাল ব্লাড ভেসেল গুলো ডাইলেট হবে তত রেট অফ ফ্লো অফ ব্লাড উইল বি মোর। তাহলে যখনই ব্লাড ফ্লো বেশি হবে তখন কি হবে না, সেখানে থেকে রেট অফ অ্যাবজর্পশন অফ দ্য ড্রাগ উইল বি হাই। সুতরাং সেই ক্ষেত্রে অ্যানালজেসিক প্রপার্টিটা আরো বেশি এনহ্যান্স হবে। সুদিং এজেন্ট মানে কোন রকম জায়গায় খসখসে জায়গায় সেখানে সুদিং এজেন্ট ইয়ে করবে। কাউন্টার ইরিটেন্ট, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, the word you are using, counter irritant. Do you have any idea about the counter irritant? What do you mean by counter irritant? Or rather in Bengali you can say bishe bishokhoy, bishe bishe bishokhoy. Do you have any idea? Yes? নেই আইডিয়া। আচ্ছা, এবারে দেখ, আমরা যখন মাথার খুব যন্ত্রণা, তোকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি। খুব মাথার যন্ত্রণা হচ্ছে, তুই বাজারজাত যে সমস্ত বাম, ঝন্ডু বাম, তারপরে ঝন্ডু বাম, তারপর আর কি সব বাম টাম আছে তো, হ্যাঁ, সেই অমৃতাঞ্জন, এই যে বামগুলো আমরা যখন মাথায় লাগাই, যখনই মাথায় লাগাই তখন কি হয়, এই মাথাতে লাগানোর ফলে ওই যে ঝন্ডু বামটা যেটা তোরা মাথায় লাগাচ্ছিস, সেখানে দেখবি দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জ্বালা জ্বালা ভাব করে না, একটা জ্বালা। হ্যাঁ, কেন এই যে জ্বালা ভাবটা করে, দ্যাট ইজ কল কাউন্টার ইরিটেন্ট। The main mechanism, pharmacological action of counter irritant is that it can dilate the blood vessel of the local area. যখনই কোনো একটা জায়গায় লোকালাইজড এরিয়াতে দিবি, যখনই জ্বালা জ্বালা শুরু হলো, মিনস ওখানে যে ব্লাড ভেসেল গুলো আছে সেগুলো সঙ্গে সঙ্গে ডাইলেট হয়ে গেল, মানে ফুলে গেল। ফুলে যাওয়ার ফলে কি হচ্ছে, রেট অফ ব্লাড ফ্লো উইল বি হাই, ঠিক আছে। রেট অফ ব্লাড ফ্লো যদি হাই হয়, এইবারে ওই এরিয়াতে, ওই লোকালাইজড এরিয়াতে যেগুলো হচ্ছে পেন প্রডিউসিং সাবস্টেন্স, তোরা জানিস, তোরা কলেজিতে পড়বি, যেমন হচ্ছে ব্র্যাডিকাইনিন বা ব্র্যাডিকাইনিন ছাড়া কি বলবো, হিস্টামিন, ব্র্যাডিকাইনিন, হ্যাঁ, সাইটোকাইনিন, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি হয়, ওই যন্ত্রণার জায়গাটাতে প্রডিউস হয়, ঠিক আছে। যখনই প্রডিউস হয়, ওইগুলো যত কনসেন্ট্রেশন বাড়তে থাকে তত আমাদের পেন বাড়ে। এবার যখনই কাউন্টার ইরিটেন্ট কোনো ড্রাগ আমরা তার উপর অ্যাপ্লাই করলাম, ব্লাড ফ্লোটা যখন বেড়ে গেল, তখন কি হবে, ওই যে পেন প্রডিউসিং সাবস্টেন্স গুলো ওই জায়গা থেকে, লোকালাইজড জায়গা থেকে, ধর একটা জায়গায় কোনো জায়গায় মাটি পড়ে রয়েছে, তুই ভালো করে নলের ভেতরে মাটি জোরে ফোর্সে জল দিলি, কি হবে, ওই মাটিটা ওখান থেকে সরে যাবে তো, নলের ভেতর থেকে সরে চলে যাবে তো, তখন অবস্টাকলস গুলো সরে চলে যাবে। যখনই সে সরে চলে যাবে, তাহলে জলটা তখন যখন ফ্রি ফ্লো হবে, তাহলে ওই লোকালাইজড এরিয়াতে আর ওই পেন প্রডিউসিং সাবস্টেন্স গুলো থাকবে না, হ্যাঁ। এবং না থাকার ফলে কি হবে, তোর আর যন্ত্রণাটা সঙ্গে সঙ্গে কমে যাবে। এটা মেন মেকানিজম। ওই যে বামটা লাগিয়ে তোরা কিছুক্ষণ পর দেখবি যন্ত্রণাটা কমে যাচ্ছে। কারণ হচ্ছে কি, যেখানে কিনা পেন প্রডিউসিং সাবস্টেন্স গুলো ওখানে রয়েছে, সেইগুলো গ্র্যাজুয়ালি ওখান থেকে সুয়েপ্ট আউট হয়ে যাবে এবং সেখান থেকে তুই রিলিফ পেয়ে যাবি, ঠিক আছে। এটাকে বলছে লিনিমেন্ট। আচ্ছা, আর ইট শুড নট বি ইউজ ইন ব্রোকেন স্কিন। ব্রোকেন স্কিন এই জন্য দিতে বারণ করছে, যদি অ্যালকোহল কন্টেনিং কোনো লিনিমেন্টস হয়, যদি ব্রোকেন স্কিনে দিই, তাহলে কি হবে, অ্যালকোহল দেখবি দাড়ি কাটার পরে আমরা আফটার শেভ লোশন লাগাই না, কিরকম একটা জ্বালা জ্বালা ভাব করে। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে অপর্ণা কি করে জানলি দাড়ি কাটার পর জ্বালা জ্বালা করে? স্যার বাবাকে দেখেছিলাম। বাবাকে দেখা না, এগুলো আমি মেল 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 স্টুডেন্টদের কাছ থেকে, ওরা দে আর ইউজ টু, তাই তো পারতো। স্যার সোমনাথ স্যার বলছে যে ক্লাস নেওয়া যাবে কিনা। ও, তাহলে কি ছেড়ে দেবো আমি? একটু ছেড়ে দেন তাহলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি তোকে
কালকে বলে দেবো। হ্যাঁ স্যার, ওই ফটকিরি দেওয়ার পর তো জ্বালা জ্বালা করে। হ্যাঁ, ওটা আমি ফটকি দেওয়ার পরে যেটা যে পটাশিয়াম অ্যালামিন যেটা থাকে, পটাশিয়াম অ্যালুমিনিয়াম যেটা থাকে, সেইগুলো যখন ব্লাডের ভেসেলের কন্ট্যাক্ট আছে সঙ্গে সঙ্গে জ্বালা করে। হ্যাঁ, কোনো কাটা স্ক্যাচ যদি পড়ে যায় বা কোনো কাটা জায়গায় দিলে তো ফটকিরি সেখানে জ্বালা তো করবেই স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক আছে, সোমনাথের ক্লাসটা কর। হ্যাঁ, আমি পরের দিন আবার লোশন থেকে শুরু করব কালকে। হ্যাঁ, স্যার আপনি কটায় ক্লাস নেবেন পরের দিন? ওই তুই আমাকে একটু জানিয়ে দিবি একটু, স্যার ক্লাস নিন, আমি ভুলে যাবো। 10:30, হ্যাঁ, 10:30, 10:30, সরি। সোমনাথ স্যার তো কলেজে যান, উনি বলেন 10টা থেকে বা 10:30 থেকে ক্লাস নিলে সুবিধা হয়। আজকে উনি বলেছিলেন, কিন্তু আমি স্যারকে এক্ষুনি ফোন করেছিলাম, তার জন্যই স্যার হয়তো একটু পিছাবেন। তো স্যার আপনি কি 11:30, আপনার কি খুব প্রবলেম হবে না, তাহলে? আমার প্রবলেম কিছু নেই, আমার প্রবলেম কিছু নেই। আমি তাহলে 11:30 থেকেই নেবো, তাই নেবো। তাহলে ঠিক। ওনারও কালকে সুবিধা, তাহলে আপনারও সুবিধা হবে। তাহলে কালকে আমাকে একটু হ্যাঁ জানিয়ে দিবি 11:30 সময় ক্লাস নিন বলে। হ্যাঁ, হ্যাঁ ঠিক স্যার, আছে। একদম ওকে, বাই। জানিয়ে দেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার।